প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা সংকরণের চতুর্থ পর্ব নিয়ে আলোচনা করব। এই পর্বে আমরা রেখেছি সংকরণ এবং অণুর আকৃতি। বিজ্ঞানী লিনাস পনিং এর এই সংকরণ মতবাদ অনুসারে অনেক যৌগের অণুর আকৃতি ব্যাখ্যা করা সম্ভব হলেও আবার অনেক ক্ষেত্রে করা যায় না। সেক্ষেত্রে মুক্ত জোরের উপস্থিতি এর কারণে এরকম হয়ে থাকে। যদি মুক্ত জোর উপস্থিত থাকে কোনো যৌগের অণুতে, তাদের আকৃতি সংকরণ মতবাদ অনুযায়ী সংকরণের আকৃতির মতো হয় না, একটু বিকৃত হয়। এটি প্রথম প্রয়োগ করেন বিজ্ঞানী রোনাল্ড গিলেস্পি এবং বিজ্ঞানী রোনাল্ড নেলহম। তাদের মতবাদ অনুযায়ী তারা একটি মতবাদ প্রস্তুত করেন। সেই মতবাদটি হলো বিএসএপিআর মতবাদ। এটি হলো ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি, যাকে বাংলায় বলা হয় যোজনী স্তর ইলেকট্রন জোড় বিকর্ষণ তত্ত্ব। সেটি কি আমরা একটু বোর্ডে দেখে নিই। বিএসইপিআর থিওরি, বা এখানে আমরা এটিকে বলি, এটি যদি ইলাবোরেট করি তাহলে ব্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি। এটি বাংলায় হলো যোজনী স্তর ইলেকট্রন জোড় বিকর্ষণ তত্ত্ব বা মতবাদ। এই মতবাদ অনুসারে লোন পেয়ার রিপালশন ইজ গ্রেটার দেন, আমরা সংক্ষেপে লিখলাম রিপালশন, লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশন ইজ গ্রেটার দেন বন্ড পেয়ার রিপালশন। এটি বাংলা যদি বলি, এখানে দেখো লোন পেয়ার মিন্স মুক্ত জোর বিকর্ষণ, দেখতে পাচ্ছ, মুক্ত জোর বিকর্ষণ গ্রেটার দেন মুক্ত জোর বন্ধন জোর, লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশন, বন্ধন জোর বিকর্ষণ গ্রেটার দেন বন্ড পেয়ার রিপালশন, বন্ধন জোর বিকর্ষণ। অর্থাৎ অণুতে যদি মুক্ত জোর থাকে তাহলে তাদের বিকর্ষণ সবচেয়ে বেশি হবে। মুক্ত জোর বন্ধন জোর থাকে তাহলে তাদের মুক্ত জোর বন্ধন জোর বিকর্ষণ ও মুক্ত জোর বিকর্ষণের চেয়ে একটু কম হবে। তার চেয়ে সবচেয়ে কম হবে বন্ধন জোর বিকর্ষণ। এটাকে বলা হয় বন্ড পেয়ার রিপালশন। এক্ষেত্রে আমরা দেখো কয়েকটি অণু নিয়ে এখন আলোচনা করব। আমরা জানি মিথেন, অ্যামোনিয়া এবং পানির অণু, মিথেন, অ্যামোনিয়া এবং পানির অণু, তুমি হিসাব করলে পারবে, দেখবে যে প্রত্যেকটির মধ্যে sp3 সংকরণ। এটি sp3, এটিও sp3 সংকরণ, এখানেও sp3 সংকরণ, কিন্তু তাদের আকৃতি ভিন্ন। খেয়াল করে দেখবে এইখানে এর আকৃতি চতুস্তলকীয়, এর আকৃতি ত্রিভুজাকার পিরামিড, এর আকৃতি কৌণিক আকৃতি। এগুলো আমরা এখন আলোচনা করব, কারণ এখানে কোনো মুক্তজোড় ইলেকট্রন নাই। এখানে হলো এক জোড়া মুক্তজোড়, এখানে অক্সিজেনের মধ্যে দুই জোড়া মুক্তজোড়। তো এই দুই জোড়া মুক্তজোড় ইলেকট্রনের কারণেই তার আকৃতি কৌণিক। এটা এক জোড়া মুক্তজোড়ের আকৃতির কারণে এটি ত্রিভুজাকার পিরামিড। আমরা যদি আণবিক গঠনটি
বিশ্লেষণ করে দেখাই তাহলে আমরা আরো বিস্তারিত বুঝতে পারবো। একটু আমরা দেখাচ্ছি। আসল প্রথমে অ্যামোনিয়া অণুর গঠন। তাহলে অ্যামোনিয়া অণুর গঠন, এখানে দেখো কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেন, তার মধ্যে তার পারমাণু সংখ্যা 7, তার ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p x1 2p y1 2p z1। এখানে উদ্দীপিত অবস্থায় যাওয়ার প্রয়োজন হয় না। প্রথমেই আমরা সংকরণে চলে যাব। সংকরণ, এখানে sp3, তাহলে 1s2 sp3 কয়টা? এই চারটা মিলে 4টি সংকর অরবিটাল তৈরি করবে, একটি s 3টি p। তাহলে sp3 sp3 sp3, তিনটির মধ্যে এখানে দেখো একটিতে 2টি ইলেকট্রন, এখানে একটি, এখানে একটি, এখানে একটি। তাহলে 3টি sp3 এর মধ্যে একটি করে, একটির মধ্যে 2টি। আমরা সংকরণটি যদি দেখাই, এই এই তাহলে এটি একটি sp3, এটি sp3, এটি sp3, এটি sp3। এর মধ্যে 2টি ইলেকট্রন রয়েছে, এটি অর্ধপূর্ণ, এটি অর্ধপূর্ণ, এটি অর্ধপূর্ণ, আর এটি পরিপূর্ণ। তো এটি যখন একটি নাইট্রোজেন পরমাণু, সে যখন 3টি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হাইড্রোজেনের 1s1 হাইড্রোজেন, 1s1 হাইড্রোজেন, তখন গঠনটি দেখো, এই এটি হলো হাইড্রোজেনের সাথে, এটি হাইড্রোজেনের সাথে, এটি হাইড্রোজেনের সাথে, আর এটি কারোর সাথে যায় না, এটি মুক্ত জোড়। এটিকে বলা হয় লোন পেয়ার। এটি তাহলে বন্ড পেয়ার, এটি বন্ড পেয়ার, এটি বন্ড পেয়ার। এটা হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, আর এটি হলো নাইট্রোজেন। তাহলে দেখো গঠনটি কিরকম, এই যে নাইট্রোজেন, এই এই এই, আর এটি হলো মুক্ত জোড়। তাহলে এইখানে এটি মুক্ত জোড়, এটি বন্ধন জোড়, এটি বন্ধন জোড়, এটি বন্ধন জোড়। তাহলে এখানে দুই ধরনের বিকর্ষণ রয়েছে। একটি হলো মুক্ত জোড় বন্ধন জোড় বিকর্ষণ, লোন পেয়ার বন্ড পেয়ার, আর একটি হলো বন্ড পেয়ার বিকর্ষণ, অর্থাৎ বন্ধন জোড় বিকর্ষণ। তাহলে এখানে কয় ধরনের বিকর্ষণ আছে? দুই ধরনের বিকর্ষণ আছে, অর্থাৎ লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশন, আরেকটা আছে বন্ড পেয়ার রিপালশন। তাহলে কোন বিকর্ষণটি বড়? এই বিকর্ষণটি বড় এটির চেয়ে। তাহলে এই বিকর্ষণটি বড় বেশি, এই বিকর্ষণটি কম। ফলে কি হবে? এই লোন পেয়ার, এই যে এইটা লোন পেয়ার বন্ড পেয়ার বিকর্ষণ, এই বিকর্ষণটি বেশি হওয়ার কারণে একে চাপিয়ে দেয়। চাপিয়ে দিলে এই বন্ড পেয়ার তাদের মধ্যে যদি বিকর্ষণ কম, ফলে তারা কি হয়? তারা এদের কাছে চলে আসে। তাহলে বন্ড পেয়ার, এই যে এই কার্বনের মধ্যে এখানে দেখো মিথেনের অণুতে এটি সুষম চতুস্থলকীয়। কেন? কারণ এখানে সবগুলোই বন্ড পেয়ার, এখানে কোনো মুক্ত ইলেকট্রন নাই। এটা বন্ড পেয়ার, এটা বন্ড পেয়ার, এটা বন্ড পেয়ার, এটা বন্ড পেয়ার। ফলে এটি এর আকৃতি সুষম চতুস্থলকীয়। সেক্ষেত্রে এর বন্ড অ্যাঙ্গেলটা কত? অ্যাঙ্গেল HCH কত? 109 ডিগ্রি 28 মিনিট। অর্থাৎ নিয়মিত আকৃতি চতুস্থলক এর কি সংকরণ অনুযায়ী এর আকৃতি সুষম আকৃতির 109 ডিগ্রি 28। কিন্তু এখানে সংকরণ অনুযায়ী sp3 অর্থাৎ 109 ডিগ্রি 28 মিনিট হওয়ার কথা, তার প্রত্যেকটা কোণ, কিন্তু সেটা না হয়ে এখানে কমে গিয়ে কি অ্যাঙ্গেল H কত? 107 ডিগ্রি। এটি কমে যায় এবং কমে গিয়ে এর আকৃতি হয়ে যায় ত্রিকোণ ভূমি বিশিষ্ট পিরামিড বা ত্রিভুজাকার পিরামিড। কি বললাম? ত্রিভুজাকার পিরামিড। এটির আকৃতি দেখবে তোমরা একটি মডেলের মাধ্যমে, আমরা যদি দেখাতে চাই, এটা দেখো, এটি হলো মিথেনের গঠন। এখানে কি? এখানে এটি sp3 সংকরণ, প্রত্যেকটি বন্ধন কোণ এখানে সমান, এই প্রত্যেকটি বন্ধন কোণ সমান, এটি গঠন নিয়মিত আকৃতির চতুস্থলক। কিন্তু এখানে দেখো, যদি এখানে এটা মুক্ত জোড় থাকে, এখানে এই বন্ধন জোড় নাই, তাহলে কি হবে? এটি কি হয়ে যাবে? একটি ত্রিকোণ ভূমি বিশিষ্ট পিরামিড। ঠিক। ফলে এখানে যে মুক্ত জোড় ইলেকট্রনটি আছে, এই মুক্ত জোড় এদের সবাইকে এদিকে বিকর্ষণ করবে, এদিকে বিকর্ষণ করবে, এদিকে। ফলে এদের মধ্যে বিকর্ষণটা কম, ফলে এই বন্ধন কোণটা কমে যাবে। কমে গিয়ে কি হবে? এই বন্ধন কোণটা 107 ডিগ্রি হয়ে যাবে। ঠিক আছে। এখন আমরা দেখব পানির অণুর গঠনটি। পানির অণুর গঠনের ক্ষেত্রে আমরা দেখব এখন
তার ক্ষেত্রেও sp3 সংকরণ হয়। পানির অণুর গঠন, এখানে মুক্তজোর অক্সিজেনের পরমাণুতে কয়টি? দুইটি। হ্যাঁ, এটি ক্লিয়ার দেখা যায়? এটি ক্লিয়ার দেখা যায়? H2O এটি দেখো, তাইলে এখানে অক্সিজেন পরমাণু ইলেকট্রন বিন্যাস কি? এখানে পানিতে কি? এটা sp3 সংকরণ হয়। তাহলে অক্সিজেনের মধ্যে পারমাণবিক সংখ্যা কত? 8। তাহলে 1s2 2s2 2p x2 2py1 2pz1। তাহলে এক্ষেত্রে সংকরণে চলে যায়। তাহলে সংকরণ অনুযায়ী এখানেও কি হবে? sp3 সংকরণ হবে। 1s2 এই যে এই চারটা সংকরণকে 4টি sp3 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 এই দুইটার মধ্যে একটা করে ইলেকট্রন থাকবে আর এখানে দুটি করে ইলেকট্রন। তাহলে দেখা যায়, দেখো সংকরণটি কি হবে? sp3 সংকরণ। এখানে এটা অক্সিজেনের sp3, এই দুইটা আমরা পরিপূর্ণ রেখে দিলাম। এটি সিঙ্গেল, এটি সিঙ্গেল, এটি অর্ধপূর্ণ। এটি sp3, এটি sp3, এটি sp3, এটি sp3। এটি অক্সিজেন, তার সাথে দুইটি হাইড্রোজেন পরমাণু 1s1 1s1 কার দুইটি হাইড্রোজেন পরমাণু এসে যুক্ত হয়ে সেটি কি হবে? এই যে এই গঠনটি তৈরি করবে। দেখো, এটি মুক্তজোর থেকে যাবে, এটি মুক্তজোর, এটি হাইড্রোজেনের সাথে যুক্ত হবে, এটি হাইড্রোজেনের সাথে। তাহলে এটি হাইড্রোজেন, এটি হাইড্রোজেন। তাহলে এখানে লোন পেয়ার, এটা এটা বন্ড পেয়ার, এটা বন্ড পেয়ার। এখানে দেখতে পাচ্ছি আমরা দুইটা লোন পেয়ার, দুইটা মুক্তজোর, আর এখানে দুইটা বন্ধন। পানির অণুতে 2 জোড়া মুক্তজোর, 2 জোড়া বন্ধনজোর। এগুলো কিন্তু পরীক্ষায় আসে যে 2 জোড়া পানির অণুতে কয় জোড়া মুক্তজোর আছে, কয় জোড়া বন্ধনজোর আছে। এখন এখানে দেখো, এখানে এরও তো sp3 সংকরণ, এর আকৃতিও তো চতুস্থলকীয় হওয়ার কথা, কিন্তু সেক্ষেত্রে এটা চতুস্থলকীয় হয় না। এটা অত্যন্ত বিকৃত হয়ে কি কৌণিক আকৃতি ধারণ করে। সেটা কেমন? এখানে আমরা দেখাচ্ছি। দেখো, এই অক্সিজেন, এই যে এরকম। তাহলে এই যে লোন পেয়ার, এই যে লোন পেয়ার, এইখানে এদের যে বিকর্ষণ, এই বিকর্ষণটা সবচেয়ে বেশি। এটা বন্ড পেয়ার, এটা বন্ড পেয়ার, এদের বিকর্ষণটা কম। ফলে এদের এখানে 3 ধরনের বিকর্ষণ আছে। লোন পেয়ার বিকর্ষণও এখানে আছে, লোন পেয়ার বন্ড পেয়ার বিকর্ষণও এখানে আছে, আবার বন্ড পেয়ার বিকর্ষণও এখানে আছে। তবে সেটি সবচেয়ে কম, আমরা জানি। এটি সবচেয়ে বেশি, তারপরে এটি, তারপরে এটি। তাইলে দেখা যাচ্ছে এই বন্ধন কোণটা কি কমে যাওয়ার কথা, এবং সেটি হয় এক্ষেত্রে 109 ডিগ্রি 28 মিনিট না হয়ে বন্ধন কোণটা হয় মাত্র 104.5 ডিগ্রি, এবং সেটা আকৃতি হয় এঙ্গুলার শেপ। এটা কৌণিক আকৃতি। কি আকৃতির? কৌণিক আকৃতি। এটাকে কি বলা হয়? এঙ্গুলার শেপ। এঙ্গুলার শেপ। এটি এরকম আমরা মডেলটার মাধ্যমে দেখাই। এটি দেখো, তাহলে এটি কেমন ছিল? এটি ছিল মিথেনের নিয়মিত আকৃতির চতুস্তলক, আর এটি ছিল কার? অ্যামোনিয়া অণুর গঠন। এখানেও sp3 সংকরণ, কিন্তু একটি মুক্তজোর। আর পানির অণুর গঠনটি হলো এইরকম। কি হলো? একদম কৌণিক আকৃতির। দেখতে পাচ্ছ, এখানে 2 জোড়া মুক্তজোর থাকবে আর 2 জোড়া বন্ধনজোর। তাহলে এই যে বন্ধন কোণটা মুক্তজোরের বিকর্ষণের কারণে এটা কমে যাবে 104.5 ডিগ্রি। এবার আমরা এরকম ধরনের আরো কয়েকটা গঠন দেখব। এবার দেখো, অ্যামোনিয়া অণুর গঠনে একজোড়া মুক্তজোরের কারণে আমরা দেখতে পাচ্ছি অ্যামোনিয়া, এরপরে দেখবে নাইট্রোজেন, ট্রাইফ্লোরাইড, আর হলো ফসফিন। খেয়াল করো, এইটাতে মুক্তজোর একটা, এটাতেও মুক্তজোর একটা, এটাতেও মুক্তজোর একটা। অর্থাৎ লোন পেয়ার এখানে একটা, এক জোড়া, এখানে এক জোড়া,
এখানে এক জোড়া। এটা sp3 সংকরণ, এটা sp3 সংকরণ, এটাও sp3 সংকরণ। কিন্তু দেখা যাচ্ছে যে এইখানে বন্ধন কোণ হলো 160 ডিগ্রি, এইখানে বন্ধন কোণ হলো 102.5 ডিগ্রি, এইখানে বন্ধন কোণ হলো 94 ডিগ্রি। কারণ কি? sp3 সংকরণ, মুক্ত জোড়া একটা, কিন্তু তাদের বন্ধন কোণ ভিন্ন। এর কারণ হলো মুক্ত জোড়ার উপস্থিতি এবং সেখানে আরেকটা জিনিস যুক্ত হলো, সেটি হলো কেন্দ্রীয় পরমাণু এবং তার সাথে কখনো যুক্ত অন্য পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা। তাহলে তড়িৎ ঋণাত্মকতা বলতে কি বোঝায়? আমরা জানি সমযোজী যৌগের অণুতে বিদ্যমান দুটি ভিন্ন মৌলের পরমাণুর মধ্যে বন্ধন জোড়ের ইলেকট্রনকে নিজের দিকে অধিক জোরে আকর্ষণ করার ক্ষমতাকে বলা হয় তড়িৎ ঋণাত্মকতা। তাহলে তড়িৎ ঋণাত্মকতা এখানে কার বেশি দেখতে হবে। যেমন অ্যামোনিয়া অণুর মধ্যে এটি দেখো, এখানে আছে নাইট্রোজেন এবং হাইড্রোজেন। তাহলে নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা কত? ইলেকট্রোনেগেটিভিটি নাইট্রোজেনের হলো 3, আর কি আছে হাইড্রোজেন, হাইড্রোজেনের কত 2.1। আর এটাতে কি আছে? নাইট্রোজেন ট্রাইফ্লোরাইড। তাহলে এইখানে আছে কি? এখানে নাইট্রোজেন কত 3, তড়িৎ ঋণাত্মকতা কি? এখানে ইলেকট্রোনেগেটিভিটি এটা হলো 3, ফ্লুরিনের হলো সবচেয়ে বেশি 4। হ্যাঁ, আচ্ছা এইখানে আছে কি? ফসফিন। এটা দেখো, এখানে ফসফরাসের তড়িৎ ঋণাত্মকতা কত? ফসফরাসের হলো 2.5 আর হাইড্রোজেনের হলো 2.1। এই যে তড়িৎ ঋণাত্মকতার কারণে তাদের বন্ধন কোণের পরিবর্তন হয়ে থাকে। সেটা কিভাবে দেখো, নাইট্রোজেন এবং হাইড্রোজেন এর মধ্যে নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা হলো 3 আর হাইড্রোজেন হলো 2.1। ফলে কি হয়? এই যে বন্ধন জোড় ইলেকট্রনগুলোকে নাইট্রোজেন পরমাণু নিজের দিকে টানে, সে নিজের দিকে টানার কারণে এরা নাইট্রোজেন পরমাণুর দিকে থাকে। এবং সবসময় খেয়াল রাখবে, মুক্ত জোড় এবং বন্ধন জোড়ের মধ্যে মুক্ত জোড় ইলেকট্রনটি পরমাণুর নিউক্লিয়াসের পরমাণুর খুব কাছে থাকে। তাহলে বন্ধন জোড় ইলেকট্রন কি দুই পরমাণুর উভয় নিউক্লিয়াসের মধ্যবর্তী অবস্থানে থাকার কথা, কিন্তু সেটা অনেক ক্ষেত্রে তড়িৎ ঋণাত্মকতার কারণে থাকতে পারে না। যার তড়িৎ ঋণাত্মকতা বেশি তার দিকে ঝুঁকে পড়ে। তাহলে তার দিকে যদি ঝুঁকে পড়ে, এখানে নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, হাইড্রোজেন হচ্ছে, তাহলে তার দিকে কি হবে? এই বন্ধন জোড় ইলেকট্রন তার দিকে ঝুঁকে পড়বে। কিন্তু তার কাছে তো আবার মুক্ত জোড় ইলেকট্রন আছে, মুক্ত ইলেকট্রন তার আরো কাছে অবস্থান করছে। তাহলে তখন ওই মুক্ত ইলেকট্রন তাদের মধ্যে যে বিকর্ষণ করবে, এরা যেহেতু নাইট্রোজেনের কাছাকাছি থাকবে, অতটা বিকর্ষণ করে কাছে টানতে পারবে না। যেহেতু কাছে টানতে পারবে না, ফলে এখানে বন্ধন কোণটা কত হয়? 160 ডিগ্রি। মিথেনের মতো হয় না, কিন্তু মিথেনের চেয়ে একটু বেশি হয়। কারণ মিথেন তো সবগুলোই বন্ধনযোগ, তারা পরস্পর থেকে সমান দূরত্বে থাকে। এখানে পরস্পর থেকে সমান দূরত্বে থাকে, সেখানে কত হয়? 109 ডিগ্রি 28 মিনিট। এখানে দেখো নাইট্রোজেন এবং ফসফরাস, সেক্ষেত্রে নাইট্রোজেনের কত 3, নাইট্রোজেন এবং ফ্লোরিন, নাইট্রোজেনের 3 আর কি ফ্লোরিনের ক্ষেত্রে কত 4। ফ্লোরিনের ক্ষেত্রে যেহেতু 4, তাহলে বন্ধন জোড় ইলেকট্রন কার দিকে থাকবে স্যার? তাহলে থাকবে কার দিকে? এটা থাকবে ফ্লোরিনের দিকে। কিন্তু তাদের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য, যেহেতু নাইট্রোজেনও আছে আবার ফ্লোরিনেরও আছে, ফলে অত বেশি যাবে না, কিন্তু ফ্লোরিনের দিকেই এটা একটু ঝুঁকে থাকবে। তো ফ্লোরিনের দিকে নাইট্রোজেনের চেয়ে তো একটু কম দূরত্বে থাকবে, ফ্লোরিনের দিকে থাকবে। ফলে কি করবে? এরা দূরে থাকলে এদেরকে চাপাই দিতে সম্ভব, কারণ এরা তো কাছাকাছি আছে। এরা কাছাকাছি থাকলে এরা এদেরকে এই বন্ড পেয়ার ইলেকট্রনের বিকর্ষণ যেহেতু কম, তাদেরকে একটু চাপাই। ফলে সেক্ষেত্রে কত হবে? এই বন্ধন কোণটা হবে 102.5 ডিগ্রি, মানে এর চেয়েও কম হবে। কারণ এর চেয়ে কম হবে কেন? এর চেয়ে এই যে নাইট্রোজেন হাইড্রোজেন বন্ধন জোড় ইলেকট্রন তো নাইট্রোজেনের দিকে বেশি থাকবে, কিন্তু এটা তো নাইট্রোজেন দিকে বেশি নাই, এটা কার দিকে? এটা ফ্লোরিনের দিকে আছে। ফলে নাইট্রোজেন যেহেতু বেশি নাই, এরা এদেরকে চাপাই দিতে পারবে। আবার এক্ষেত্রে ফসফরাস এবং ফসফিন, এটার নাম কি? ফসফিন। ফসফিনের ক্ষেত্রে দুইটা, ফসফরাস হলো 2.5 আর একটা 2.2। এটা প্রায় তোমার কার দিকে? দুইটার ক্ষেত্রে প্রায় সমান দূরত্বেই থাকবে, খুব একটা
তবে ফসফরাসের একটু কাছে থাকতে পারে, কিন্তু অতটা না যতটা নাইট্রোজেনের দিকে, কারণ ফসফরাসের তো এই পরমাণুর আকারও বড়, ফলে দেখা যায় যে এর মধ্যে এটাকে বেশি জোরে চাপিয়ে দেয়, ফলে এই বন্ধন কোণটা হয় মাত্র 94 ডিগ্রি। তাইলে তোমরা বুঝতে পারলে তড়িৎ ঋণাত্মকতার কারণেও তাদের এই আকৃতির পরিবর্তন এবং বন্ধন কোণের পরিবর্তন হয়ে যায়, এবং সবার আকৃতি এখানে ত্রিভুজাকার দ্বিপিরামিড, কিন্তু তাদের বন্ধন কোণের পার্থক্য রয়েছে। কি জন্য? তাদের ক্ষেত্রে নতুন একটা জিনিস যুক্ত হলো, সেটা কি? একে তো ছিল মুক্ত জোর, আবার যুক্ত হলো তড়িৎ ঋণাত্মকতা। ঠিক এরকম আমরা দেখব তোমার পানির অণুর গঠনের ক্ষেত্রে। এবার আমরা যাব পানির অণুর গঠন এবং হাইড্রোজেন সালফাইড, এই দুইটার ক্ষেত্রেও দেখো পানির অণু, এটি হলো পানি, আর এটি কি? হাইড্রোজেন সালফাইড। এখানে মুক্তজোর দুইটা, এখানে মুক্তজোর দুইটা, এখানে দুইটা মুক্তজোর, দুই জোড়া মুক্তজোর, এখানে দুই জোড়া মুক্ত, কিন্তু এখানে সংকরণ হলো তার sp3, এটারও সংকরণ sp3, এটার আকৃতি কৌণিক, এটারও আকৃতি কৌণিক, কিন্তু এদের বন্ড অ্যাঙ্গেল এইচ ও এইচ, এটা হলো তোমরা জানো 100 কি, এটা হলো 104.5 ডিগ্রি, আর এইখানে অ্যাঙ্গেল এইচ এস এইচ, এই যে বন্ড অ্যাঙ্গেল, এটা হলো 90 ডিগ্রি। এখানে হঠাৎ করে এত কমে গেল কেন? এখানে 104.5 কেন হলো? এটা ব্যাখ্যা হলো ওই যে বলছিলাম আকৃতি, এটা দেখো, এই যে এটা কি? এইটা। তাহলে এই হলো দুইটি আকৃতি। এখানে দেখো, এখানে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা কত? ইলেকট্রোনেগেটিভিটি এখানে হলো 3.5, হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা কত? 2.1। এখানে সালফারের তড়িৎ ঋণাত্মকতা কত? সালফার হলো 2.5, হাইড্রোজেন হলো 2.1। ঠিক একইভাবে দেখো, এখানে অক্সিজেনের যেহেতু তড়িৎ ঋণাত্মকতা বেশি, ফলে কি হবে? এই বন্ধন জুড়ে ইলেকট্রন কার দিকে ঝুঁকে থাকবে? অক্সিজেনের দিকে ঝুঁকে থাকবে। এটা গঠনটা তো এরকমই ছিল, এই যে এরকমই তো ছিল কি, এটা অক্সিজেন, এটা হাইড্রোজেন, এটা হাইড্রোজেন। তাহলে এই যে বন্ড অ্যাঙ্গেল, এটা কত? এটা যেহেতু এদিকে দুইটা মুক্তজোর আছে, এটাকে চাপিয়ে দিবে, চাপিয়ে দিলে এটা কত হবে? এটা তোমার 104.5 ডিগ্রি হওয়ার কথা। কিন্তু এই যে এই যে বন্ধন জুড়ে ইলেকট্রন, এটা অক্সিজেন, এটা হাইড্রোজেন, বন্ধন ইলেকট্রন কোথায় থাকবে? হাইড্রোজেনের দিকে থাকবে না, কার দিকে থাকবে? এইখানে থাকবে, মনে করো এইখানে থাকে, এই যে এই জায়গাতে থাকে। তো এই জায়গাতে যখন থাকবে, এটা অতটা চাপাতে পারবে না, কম চাপাবে। আবার এইদিকে দেখো, এটা কি? সালফারের দিকে বেশি থাকবে, সালফারের দিকে একটু কম থাকবে, মানে হাইড্রোজেনের দিকেও থাকবে, সালফারের দিকে, কিন্তু সালফার এখানে যতটা কাছে থাকবে, এখানে ততটা কাছে থাকবে না। যেহেতু কাছে থাকবে না, ফলে এখানে এটা বেশি পরিমাণে চাপা দিতে পারবে, ফলে এই বন্ড অ্যাঙ্গেল হয়ে যাবে মাত্র 94 ডিগ্রি, আর এটি কত? 104.5 ডিগ্রি। আকৃতি তাদের একই, কৌণিক আকৃতি। এই হলো তোমার কি, এই যে মুক্তজোর এবং তড়িৎ ঋণাত্মকতার প্রভাব। আমরা sp3 সংকরণ নিয়ে আলোচনা করলাম। এভাবে অন্যান্য সংকলিত যৌগের মধ্যেও দেখা যায় মুক্তজোরের উপস্থিতির কারণে তাদের আকৃতির পরিবর্তন হয়ে থাকে। যেমন তোমরা দেখবে, যদি sp3d ধরো, sp3d সংকরণ হয় কোন কোন যৌগে, তোমরা সূত্রের মাধ্যমে সহজে বের করতে পারবে sp3d সংকরণ কোন কোন যৌগের মধ্যে হয়, তাদের আকৃতির কি কি পরিবর্তন হয়। এটি দেখো, আমরা একটু দেখাই। যেমন মনে করো ফসফরাস পেন্টাক্লোরাইড, এটি তোমরা হিসাব করলে পারবে, এখানে দেখবে sp3d সংকরণ। সালফার, এখানে টেট্রাফ্লোরাইড, এটাও sp3d সংকরণ। আবার ক্লোরিন ট্রাইফ্লোরাইড, এটাও sp3d সংকরণ। হ্যাঁ, কিন্তু এর আকৃতি ত্রিভুজাকার দ্বিপিরামিড, এটি ত্রিভুজাকার দ্বিপিরামিড, এটি আকৃতি হলো সিস, এটি ইংলিশে সরাসরি লেখা হয় সিস অথবা সহর্স, এটা পরে আমরা এক্সপ্লেন করব, সহর্স। আর এর আকৃতি হলো তোমার, এটি এর মধ্যে তোমার থাকে কয়টা? দুইটা মুক্তজোর থাকে, এখানে একটা মুক্তজোর থাকে, এখানে দুইটা মুক্তজোর থাকে, এখানে কোনো মুক্ত, দেখো ফসফরাসের ক্ষেত্রে
ফসফরাস কত? ফসফরাস হলো, আমরা যদি তার পারমাণবিক সংখ্যা ধরি 15, তাহলে 1s2 2s2 2p6 3s2 3p, এখানে কত তার বহিষ্ঠ শক্তি স্তরে ফসফরাসের ক্ষেত্রে কত? 5টি, 3px1 3py1 3pz1। দেখো এখানে শুধুমাত্র 3টি বিজোড় ইলেকট্রন আছে, কিন্তু তার তো বন্ধন গঠন করতে হবে 5টি। ফলে কি হয়, এখানে 3dxy এর এই 3s2 থেকে উদ্দীপিত অবস্থায় একটি ইলেকট্রন চলে যাবে। তাহলে সেটা হলো, আমরা লিখলাম উদ্দীপিত অবস্থায়, তাহলে 1s2 2s2 2p6, তাহলে এটাই 3s2 3s1 হয়ে যাবে 3px1 3py1 3pz1 3dxy1। তাহলে এই ক্ষেত্রে এই 5টি যাবে সংকরণ। তাহলে সংকরণ কি হবে? ই, এটা হলো সংকরণ। তাহলে এটি কি হবে? 1s2 2s2 2p6 sp3d কয়টা হবে? 5টা হবে। তাহলে sp3d 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 sp3d। দেখো এখানে তোমার এখন কয়টি? 5টি বিজোড় ইলেকট্রন আছে, প্রত্যেকটির মধ্যে একটি করে। তাহলে এই গঠনটা কি হবে? আমরা জানি ত্রিভুজাকার দ্বি পিরামিড। এখানে 5টি হাইব্রিড অরবিটাল তৈরি হবে। এই 5টি হাইব্রিড অরবিটাল একটি ত্রিভুজাকার তলে থাকবে 3টি, আর তলের উপরে থাকবে একটি, নিচে একটি, এই যে এইরকম। তাহলে প্রত্যেকটির মধ্যে কি একটি করে বিজোড় ইলেকট্রন থাকবে। এই এটা sp3d, এটা sp3d, এটা sp3d, এটা sp3d, এটা sp3d। এটি কার? এটি হলো ফসফরাস। আর তার সাথে যুক্ত হবে কি? 5টি ক্লোরিন পরমাণু। তাহলে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাসটি কি আমরা দেখি। তাহলে ক্লোরিনের ক্ষেত্রে দেখো, ক্লোরিনের কত? ক্লোরিন হলো 17। 17 হলে 1s2 2s2 2p6 3s2 3px2 না 3px 2 3py2 3pz1, অর্থাৎ প্রত্যেকটি ক্লোরিনের মধ্যে একটি করে বিজোড় ইলেকট্রন। তাহলে এই 3pz এর সাথে প্রত্যেকটি 5টি ক্লোরিনের 5টি 3pz এর সাথে প্রত্যেকটি sp3d একটি করে কি তোমার কি সমযোজী বন্ধন গঠন করবে। তাহলে আমরা দেখাই এখানে। তাহলে সেটি কিভাবে হবে? এইরকম, এটি দেখো, এটি হলো কার? এটি হলো ফসফরাসের। তাহলে প্রত্যেকটির মধ্যে একটি করে বিজোড় ইলেকট্রন, এটি ফসফরাস। সে কয়টি? 5টি ক্লোরিনের সাথে যাবে। তাহলে 5টি ক্লোরিনের সাথে 3pz, এইরকম কয়টি? এটি কি 3pz1 কার? একটি ক্লোরিন। এরকম কয়টি? 5টি ক্লোরিনের সাথে সে যুক্ত হবে, প্রত্যেকটির মধ্যে একটি করে বিজোড় ইলেকট্রন থাকবে। 3pz1, এটি 3pz1, এটি 3pz1, এটি 3pz1। তাহলে এখানে কয়টি হলো? 5টি। এরকম 5টি জেড অরবিটালের সাথে ফসফরাস কি যুক্ত হয়ে ফসফরাস পেন্টাক্লোরাইড গঠন করবে। আমরা দেখে নিই তার আকৃতিটা কিরকম হবে। এটি আমরা মুছে দিই, যেহেতু একটু জায়গা লাগবে। এটি যুক্ত হয়ে এইরকম হবে। এই যে দেখো, এই হলো একটি 3pz, এইটা একটি 3pz, এটা একটি 3pz, এটা একটি 3pz, এইটা একটি 3pz। এই অর্থাৎ 5টি সিগমা বন্ধনের মাধ্যমে যুক্ত এই ফসফরাস পেন্টাক্লোরাইড অণুটি গঠন। এটি এইরকম দেখা যাবে। দেখুন ফসফরাস, এই যে ক্লোরিন, ক্লোরিন, এই যে দেখো, এই যে ক্লোরিন, এই 3টি একটা তলের মধ্যে, এই যে এরা একই তলে থাকবে। এই আর এই তলের উপরে একটা ক্লোরিন আর তলের নিচে একটা ক্লোরিন। এটি হলো কি
ফসফরাস পেন্টাক্লোরাইড। এইটি তোমার কি এই গঠনটি যদি যুক্ত করো একটি ত্রিভুজাকার দ্বিপিরামিড হবে। এইখানে এরকম তুমি একে দেখাও, এই 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 এটি ত্রিভুজাকার দ্বিপিরামিড আকৃতির হবে, কিন্তু এখানে সবগুলাই বন্ধনযুক্ত, তাহলে এর সুষম আকৃতির গঠন হবে। সবগুলো বন্ড পেয়ার একটি সুষম আকৃতির গঠন হবে। তাহলে এটি সুষম আকৃতির ত্রিভুজাকার দ্বিপিরামিড। তাহলে এটি কি ত্রিভুজাকার দ্বিপিরামিড। কিন্তু যখন তার মধ্যে একটি মুক্ত ইলেকট্রন থাকবে তখনই কিন্তু ত্রিভুজাকার দ্বিপিরামিড আকৃতিরা থাকবে না। এই গঠনটি আমরা মডেলের মাধ্যমে দেখাতে পারি। তোমরা দেখবে, যেমন মনে করো এটি তার গঠনটি এই ধরনের আকৃতির হবে। এই যে এই তিনটা একই তলে থাকবে, একটা উপরে একটা নিচে। খেয়াল করছো? এই যে এইরকম গঠন আকৃতির হবে। এই তিনটা একই তলে আর এই দুইটা উপরে নিচে থাকবে। এটি হলো ত্রিকোণাকার। এই ধারগুলো যুক্ত করলে একটি ত্রিকোণাকার দ্বিপিরামিড আকৃতি পেয়ে যাবে। কিন্তু আমরা দেখব সালফার টেট্রাফ্লুরাইডের ক্ষেত্রে গঠনটি কিরকম হয়। এবার দেখো সালফার টেট্রাফ্লুরাইডের ক্ষেত্রে আমরা যাবো এখন। তাহলে সালফারের ইলেকট্রন বিন্যাসটা কি? সালফার হলো 16 1s2 2s2 2p6 3s2 3px2 3py1 3pz1। এখানে দেখো সালফারের মধ্যে দুটি বিজোড় ইলেকট্রন, তাহলে কিন্তু সে চারটি কি সমযোজী বন্ধন গঠন করছে। তাহলে প্রত্যেকটি সমযোজী বন্ধন গঠনের জন্য কি একটি করে বিজোড় ইলেকট্রন লাগবে। তাহলে তার মধ্যে চারটি বিজোড় ইলেকট্রন লাগবে, কিন্তু এখানে আছে কয়টি? দুইটি। তাহলে সেক্ষেত্রে তখন কি হয়, এই যে 3px থেকে একটি ইলেকট্রন 3dxy বা d এর একটি 3d তে চলে যাবে, যে কোনো একটি d তে চলে যাবে। আমরা 3dও লিখতে পারি বা 3dxy বলে দিলাম, এটি 3dx এ চলে যাবে। তাহলে এটি কি হবে 16, এটা কি হবে উদ্দীপিত অবস্থা 1s2 2s2 2p6 3s2 3p কি 3px কি বলবো এখানে 3px1 3py1 3pz1 3dxy1। তাহলে এখন কয়টি বিজোড় ইলেকট্রন থাকে? এই সবাই এখন তার হাইব্রিডেশন কি sp3d। তখন দেখো এটা যখন সংকরণে যাবে, সংকরণ 1s2 2s2 2p6 এই পাঁচটি, তাহলে কি হলো sp3d। এরকম কয়টি হবে? sp3d পাঁচটি হবে। sp3d কয়টি? পাঁচটি। তার মধ্যে দেখবে একটি মধ্যে দুইটি আর বাকিগুলোর মধ্যে একটি করে, অর্থাৎ বাকি sp3 হাইব্রিড অরবিটাল কয়টি? চারটি অর্ধপূর্ণ, একটি পরিপূর্ণ। এইটি এরকম। এই যে পরিপূর্ণ একটি sp3 অরবিটাল পরিপূর্ণ হাইব্রিড অরবিটাল, তখন সেটি কোথায় থাকবে? সেটি কিন্তু axial এ থাকবে না, সেটি থাকে হলো তোমার ইকুয়েটোরিয়াল পজিশনে। এই ইকুয়েটোরিয়াল পজিশন বলতে কি বোঝায়? বাংলায় বলা হয় নিরক্ষীয়। এই যে দেখো আমরা যদি এইটাকে এরকম করি, এইটি কোথায় থাকবে? নিরক্ষীয়, অর্থাৎ ওই যে তিনটি হাইব্রিড অরবিটাল একটি ত্রিভুজাকার সমতলের মধ্যে থাকে, সেখানে থাকবে। আর এক্সেলে কিন্তু একটি করে বেজোড় ইলেকট্রন আছে। ফলে এখানে যখন সে চারটি ফ্লুরিনের সাথে ফ্লুরিনের ইলেকট্রন বিন্যাস করলে দেখবে এখানে কত ফ্লুরিন 9 1s2
2s2 2p x2 2p y2 2p z1, তার কি একটি 2p z1 একটি কি আছে, তার একটি বিজোড় ইলেকট্রন আছে। তাহলে এরকম চারটি ফ্লুরিনের সাথে সে তখন যুক্ত হয়। এটা আমরা এখানে দেখাই ফেলি। এই এটা এগুলো কি ফ্লোরিন, ফ্লোরিনের কি ফ্লোরিনের 2pz1, ফ্লোরিন 2pz1, ফ্লোরিন 2pz1 ফ্লোরিন, আর একটা দেব 2pz1 কি ফ্লোরিন, এটা ফ্লোরিন। তাহলে কি হবে এর সাথে এরকম, এই যে এই 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 এইটা এইটা, দেখো এইটা কিন্তু পরিপূর্ণ থাকবে। এইটি যাবে ফ্লুরিনের সাথে কি ফ্লুরিনের 2pz এর সাথে ইয়া হবে, এটি সিগমা বন্ধন করবে, এটিও সিগমা বন্ধন করবে, এটিও সিগমা বন্ধন করবে। তাহলে এখানে এটি বন্ড পেয়ার, এটি বন্ড পেয়ার, এটি বন্ড পেয়ার, এটি বন্ড পেয়ার। তাহলে এটা বন্ড পেয়ার, এটা বন্ড পেয়ার, এটা বন্ড পেয়ার, এটা বন্ড পেয়ার, এটা লোন পেয়ার। ফলে কি হয় আকৃতিটা আর ওই রকম থাকে না। এরকম না থেকে কেমন হয়ে যায়, তখন হয়ে যায় সিসো আকৃতি। সিসো আকৃতি যেটা বোঝায় সেটা হলো, যেমন মনে করো এরকম একটা আনুভূমিক একটা দণ্ড, এই দণ্ডটাকে আমরা একটা খুঁটির উপর যদি ঝুলাই রাখি, এরকম দুইটি খুঁটির উপর যখন ঝুলাই রাখা হয় এটাকে বলা হয় সিসো। তাহলে এইটি কি এরকম থাকে, অর্থাৎ এইখানে এইখানে এখানে থাকে সালফারটা, এটা ফ্লোরিন, এটা ফ্লোরিন, এটা ফ্লোরিন, এটা ফ্লোরিন। এটি আর ওই তোমার ত্রিভুজাকার দ্বি পিরামিড আকৃতির হয় না, এটি এরকম দেখো। এটি আমরা যেটা দেখাইছিলাম একটু আগেই, এই যে এটি ছিল না, এটি ছিল আর এটি ছিল তোমার এই কি তোমার এই যে এই sp3d অরবিটালের, অর্থাৎ তিনটি ত্রিভুজাকৃতি, এইখানে তিনটি, একটি ত্রিভুজাকৃতি সমতলের মধ্যে দুইটি উপরে, কিন্তু একটি যদি এখানে দেখো একটি এরকম থাকবে না, তাহলে তখন আকৃতিটা কিরকম হবে, এই যেরকম, এই যে এটাকে বলা হয় কি, এটাকে বলা হয় সিসো আকৃতির, সিসো আকৃতি। দেখো এই 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 দুইটা একই সমতলে ছিল, আর এটা সমতলের উপরে, এটা নিচে, কিন্তু এখানে একটা সমতলে ছিল সেটা এখন নাই, সেটা কি মুক্তচুর। ফলে কি হয় এইরকম আকৃতি। আবার এইটা দেখো, এটি তোমার এরকম, এই যে গঠনটি, যে এখানে যদি দুইটি থাকে তখন তার আকৃতিটা কেমন হবে, sp3d টা কেমন হবে সেটি আমরা দেখি। এটি হবে তোমার ক্লোরিনের ক্ষেত্রে আমরা দেখি, ক্লোরিন কত, তার ইলেকট্রন বিন্যাস 17। তাহলে 1s2 2s2 2p কি 6 3s2 3p 3p x কি 7টা থাকে, তাহলে 3p x2 3p y2 3p z1। এখন দেখো তার মধ্যে কয়টি, সে তিনটি তার কি বিজোড় ইলেকট্রন লাগবে, কিন্তু তার বিজোড় ইলেকট্রন আছে একটি, তাহলে সেক্ষেত্রে কি হবে একটি 3d z এ চলে যাবে, বা 3d তে 3d xy যে কোনো একটিতে চলে যাবে, এইখান থেকে একটি ইলেকট্রন এখানে চলে যাবে। কারণ এটি উদ্দীপিত অবস্থা, এটি উদ্দীপিত অবস্থায়, তাহলে এটি কি হবে 1s2 2s2 2p6 3s2 3px2 3py2, এটা y1 হবে 3pz1 3d xy1। এখন হলো তার কয়টি, তিনটি। তাহলে তিনটি বিজোড় ইলেকট্রন যদি হয়, এর আকৃতিটা এইটা এরকম না, এটা টি শেপ হবে, এটা হবে টি শেপ, এটা টি শেপ, এটা কি হবে টি শেপ আকৃতি। তাহলে এটা আমরা দেখি কিভাবে, এরকম। তাহলে এক্ষেত্রে দেখো, তাহলে সংকরণটা আমরা চলে যাই, তাহলে সংকরণ 17, এটি সংকরণ হলো, এটি হলো 1s2, এটিও কি sp3d 2s2
2p6 sp3d 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 কয়টি হলো 5টি, এখানে কয়টি হলো 4টি, আর টি sp3d। দেখো তার মধ্যে কয়টি ফিল আপ থাকবে, 2টি ফিল আপ, অর্থাৎ 2টি পরিপূর্ণ আর 3টি অর্ধপূর্ণ। এই ঠিক একইভাবে তার ক্ষেত্রেও কয়টি, 3টি ফ্লুরিন এসে যুক্ত হবে। তাহলে সেক্ষেত্রে আমরা এটা দেখাই, এই গঠনটা কিরকম হবে, এই যে এটি, এই যে 3টা sp3d কি একই তলে, একটা উপরে একটা নিচে, এখানে কি আর বলছি 2টি কি থাকবে তোমার মুক্ত দূরে থাকবে। তাহলে 2টি মুক্ত দূর কোথায় থাকবে, ওই তোমার নিরক্ষীয় অবস্থানে থাকবে। নিরক্ষীয় অবস্থানটা কি, সেটি হলো, এটি হলো sp3d, এটি sp3d, এটি অ্যাক্সিয়াল অবস্থান, অক্ষীয় অবস্থান। তাহলে অক্ষীয় অবস্থানে কয়টা, 3টা বিজুলি ইলেকট্রন আছে, আর সেক্ষেত্রে যুক্ত হবে 3টা ফ্লুরিন, এই 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 এটা এইটা। তাইলে দেখো এটা কি ধরনের আকৃতিটা হয়, এরকম, এই যে ক্লোরিন, এটা ফ্লুরিন, এটা ফ্লুরিন, এটা ফ্লুরিন, আর এইখানে হলো 2টা মুক্তজোড়। অর্থাৎ তাহলে এই যে দেখো এই, তাহলে আকৃতিটা কি ধরনের হলো, টি শেপ, এটা টি শেপ হবে। এই ঠিক একইভাবে ওইরকম আমরা আরেকটা বলছিলাম লিনিয়ার, যেহেতু বলছিলাম এটা লিনিয়ারটা হলো এরকম, যদি তুমি এটা দেখো এই 3টি যদি মুক্তজোড় থাকে তখন সেটা, 3টি মুক্তজোড় থাকলে তখনও সেটা কোথায় থাকবে, ওই তোমার ইয়ের মধ্যে থাকে, কিসে, তোমার অক্ষীয় অবস্থানে থাকে। তাহলে অক্ষীয় অবস্থানে থাকলে তখন কি হবে, নিরক্ষীয় অবস্থানে থাকবে, নিরক্ষীয় অবস্থানে থাকলে তখন ওই লিনিয়ার বা তোমার কি হবে, সরলরৈখিক হবে। তাহলে এই ছিল আমাদের তোমার এই সংকরণ, বিভিন্ন ধরনের সংকরণ। আমরা আরেকটা সংকরণ বাকি আছে, সেটা হলো তোমার এই sp3d2, সেটি হলো সালফার হেক্সালফ্লোরাইডের ক্ষেত্রে যদি তার নিয়মিত আকৃতির গঠন হয়, তাহলে সেক্ষেত্রে যেমন সালফার হেক্সাফ্লোরাইড, সালফার হেক্সাফ্লোরাইড এর গঠন আমরা জানি, এই এটার মধ্যে হবে sp3d2, এটি নিয়মিত আকৃতির গঠন হবে, এটি অষ্টতলকীয় গঠন হয়। হ্যাঁ, এক্ষেত্রেও মুক্তজোড় থাকলে তার বিভিন্ন ধরনের আকৃতির পরিবর্তন হয়ে থাকে, তবে সেগুলো হলো তোমাদের সিলেবাসের একটু উপরে। হ্যাঁ, উচ্চ মাধ্যমিক রসায়নের সিলেবাস এই পর্যন্তই। হ্যাঁ, মোটামুটি সংকরণ ছিল, এবং সংকরণের সাথে আকৃতির একটা সম্পর্ক রয়েছে। মুক্তজোড় যদি থাকে সেক্ষেত্রে আকৃতিরও পরিবর্তন হয়, আবার যদি সেক্ষেত্রে দেখা যায় অনুসময়ের মধ্যে তোমার তড়িৎ ঋণাত্মকতা 2টি পরমাণুর মধ্যে ভিন্ন হয়ে থাকে, সেক্ষেত্রেও তাদের আকৃতির একটু পরিবর্তন হয়ে থাকে, তাদের বন্ধন কোণের পরিবর্তন হয়ে থাকে। আজকে এই পর্যন্তই। তোমরা এই সংকরণ মতবাদ সম্পর্কে মোটামুটি আরো যদি বেশি মানে বুঝতে চাও, তাহলে তোমার এই বিশেষ করে আমরা ফলো করে থাকি তোমার এই উচ্চ মাধ্যমিক শ্রেণীতে আমরা যেহেতু মানে আলোচনা করেছি, বিশেষ করে হাজারি স্যারের বইটা থেকে আমরা সবচেয়ে বেশি আলোচনা করেছি। তোমরা হাজারি স্যারের বই দেখবে, সংকরণীকরণ সম্পর্কে অনেকগুলো প্রশ্ন রয়েছে, তাদের বন্ধন কোণ, তাদের আকৃতির ভিন্নতার কারণ, সেগুলো আমরা এখান থেকে নিয়েছি। আর এর চেয়ে যদি আরো একটু বেশি জানতে চাও, তাহলে তোমরা এই কটনের বইটাকে দেখতে পারবে। কটন এবং উইলকিনসন, অ্যাডভান্স ইনঅর্গানিক কেমিস্ট্রি, কটন এবং উইলকিনসনের বইটির মধ্যে এই সংকরণ এবং সংকরণের ফলে অনুসময়ের আকৃতির অনেকগুলো অণুর উদাহরণ দিয়ে সেখানে ব্যাখ্যা করা হয়েছে। ধন্যবাদ সবাইকে।